ঠিক আছে, আমি জানতে পারলাম যে তুমি ওর কাছ থেকে টাকা নিতে চাও না। আর যদি আমি আগে জানতাম যে টাকাটা আঙ্কেল দিয়েছেন, তাহলে আমি সেই লোনটা আঙ্কেলকে শোধ করতাম। আরে রাখো তোমার কথা, লোন শোধ করবে? তুমি কি লোন শোধ করবে হে? তোমার তো মাথা থেকে পা অবধি ওদের কাছে দেনায় বিকিয়ে আছে। লোন শোধ করবে? আগে নিজেকে ছাড়াও, তারপর আমার ওই লোন শোধ করার কথা ভেবো। আপনি এভাবে কথা বলছেন কেন দাদা? ভদ্রলোক এত ভালো ভেবে আপনাকে হেল্প করতে চেয়েছিলেন। তুমি চুপ করো। কে হেল্প চেয়েছো ওনার কাছে? আমি চেয়েছি? তা তোমরা চেয়েছো। আর তোমরা যদি চেয়েও থাকো, তাহলে তোমাদের কোনো অধিকার নেই চাওয়ার আমার বিষয়ে আমার সঙ্গে কথা না বলে। ভীমরতি ধরেছে, তোর ভাসুরে ভীমরতি ধরেছে। হ্যাঁ, আমনের মার কাছ থেকে টাকা ধার নিলে কোনো দোষ হচ্ছে না, আর দেবদূত বাবু টাকা ধার দিলে দোষ হবে। হ্যাঁ, মেধা আমাদের বাড়ির বউ হতে চলেছে, মেধার বাবা টাকা ধার দিলে দোষ হবে? আর যে আমাদের বাড়ির বউ নয় এখন, তার মার কাছ থেকে টাকা ধার নিলে ওনার সম্মানে লাগছে না? না, সম্মানে লাগছে না। হ্যাঁ ঠিকই, আমনকে তোমরা বউয়ের জায়গা থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছ, কিন্তু আমন এখন আমার মেয়ে। আমার মেয়ের কাছ থেকে টাকা নিতে আমার কোনো সংকোচ হয় না, বরং সেটা আমার অধিকার। এসব কি বলছো বাবা? নিজের সর্বস্ব তো শেষ করে ফেলেছো, মেরুদণ্ড বলে তার কিছু রাখোনি, আবার আমার মুখে মুখে কথা বলতে এসছো। আমি জানি আমার মেরুদণ্ড সোজাই আছে, আমি কারো কাছ থেকে কিছু নিইনি নিজের মেরুদণ্ড খোয়াবার মতো। আচ্ছা, এই জলজান্ত মেয়েটাকে তোমার ঘরে নিয়ে আসছো, আবার বলছো কারোর কাছ থেকে কিছু নিইনি? তোমার মেরুদণ্ড সোজা থাকলে এই মেয়েটি তোমার সংসারের ত্রিসীমানায় আসতে পারতো না। এই মেয়েটি রোজ রোজ এই বাড়িতে এসছে, তোমার স্ত্রীর জীবনটাকে একেবারে অতিষ্ঠ করে তুলেছিল। তোমাদের ব্যক্তিগত সম্পর্কের মধ্যে বারবার ঢুকে ওই সম্পর্কটা একেবারে ঝাঁঝাড় করে দিয়েছিল। এখন মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে শান্তি পেয়েছে। হ্যাঁ, এটা যদি হতো যে আমনের সঙ্গে তোমার বনিবনা হচ্ছে না, তাই তুমি ওকে ডিভোর্স করেছো, তা তো নয়। কি, আমনের সঙ্গে তোমার সত্যের মিল হয়নি, তাই তুমি যে কথা দিয়েছিলে সেই কথা রেখেছো। তার মানে কি এই যে আমন চলে যাবার সঙ্গে সঙ্গে তোমাকে আরেকটা বিয়ে করতে হবে? এই বিয়েটাই তো আগে হওয়ার কথা ছিল বাবা। কথা যা ছিল তা তো হয়নি বাবা, তুমি কথার খেলাপ করেছিলে, কারণ তুমি তখন অন্য একজনকে কথা দিয়ে দিয়েছিলে। দুদিন পর পর তুমি কথার খেলাপ করো, তোমার আবার কথার কি দাম হে? আমন যা করেছে তার প্রাপ্য শাস্তি আমন পেয়েছে। আমন এবং তার মা দুজনে মিলে একজন সম্মানীয় মানুষের এগেনস্টে যেরকম কনস্পিরেসি করেছিল, তার নাম খারাপ করার জন্য, তার সম্মান হানি করার জন্য যেরকম মিথ্যাটাকে সত্যি প্রমাণ করার চেষ্টা করেছিল, এইসব কিছু জানার পর কিন্তু আমার মতো একজন ছেলের আমনের মতো একটা মেয়ের সঙ্গে থাকা আর সম্ভব নয় বাবা। আর বিষয়টা এমন নয় যে তুমি আজকে প্রথম জানলে, তুমি আগে থেকে সবকিছু
জানো, দেখো বাবা, আজকে আমন তোমার জীবন বাঁচিয়েছে বা তোমাকে সেবা শুশ্রূষা করেছে বলে তুমি হঠাৎ আমনের মিথ্যাটাকে সত্যি মানতে শুরু করলে, এটা কিন্তু আমি কিছুতে মেনে নিতে পারছি না বাবা। আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। এই যে তুমি বললে যে আমি ওদের বিয়ে ভেঙেছি, ওদের সম্পর্ক নষ্ট করেছি, এটা তো সত্যি নয়। অঙ্কুরের বিয়ের পর আমি এই বাড়িতে তো আসতে চাইনি জেঠুমনি। তোমরা বারবার ফোন করে আমাকে ডেকেছো, বারবার বলেছো আমি কেন আসছি না। তাহলে আজ হঠাৎ অন্য কথা কেন বলছো তুমি? তুমি নিশ্চয়ই সেই দিনগুলো ভুলে যাওনি। কি হলো, উত্তর দাও। আজ হঠাৎ আমাকে দোষ দিচ্ছ কেন তুমি? দোষটা তো আমার নয়, সম্পর্কটা তো আমার জন্য ভাঙেনি। তাহলে কেন তুমি অন্য কথা বলছো? কেন এইসব কথা বলছো তুমি আমাকে? আমি ভুল করেছিলাম। তুমি মনে করছো তুমি ভুল করেছো, কিন্তু আমি মনে করছি যে আমি যেটা করেছি আমি একদম ঠিক করেছি। তাই তুমি তোমার ভুল নিয়ে থাকো জেঠুমনি, আমি আমার ঠিক নিয়ে থাকবো। দুদিন পরে যে মেয়ে এ বাড়িতে বউ হয়ে আসবে, তুমি তুমি তার সঙ্গে এভাবে কথা বলছো? না না, ওর সঙ্গে এরকম ব্যবহার তুমি করতে পারো না। সত্যি তো, কি মন নিয়ে আসবে ও? আর ওর কি আছে? ওর বাবা ওর জন্য কত ভালো সম্বন্ধ করতে পারতো। আমাদের বাড়িতে এসে থাকছে, আমাদের সবাইকে আপন করে নিয়েছে, এটাই তো অনেক বড় কথা। এটা আপনি বুঝতে পারছেন না? কতটা ভালো মেয়ে বলে এতটা অ্যাডজাস্ট করছে আমাদের সাথে, বলুন তো। না, ওসব ভালো মন্দের কথা আমি বলছি না। ওই ভালো মন্দের তর্কের মধ্যে আমি আর যেতে চাই না। আমি বলছি এই মেয়েটি প্রতিশোধ নিচ্ছে, আমনের ওপর প্রতিশোধ নিচ্ছে। আমনের সমাজ থেকে ওদের সমাজে এসে সবকিছু নড়বড়ে করে দিয়েছে না ওদের, ওর কাজের মধ্যে দিয়ে। সেটা ওরা মেনে নিতে পারেনি। আর আমন ওকে হারিয়ে দিয়ে অঙ্কুরের জীবনে এসেছিল, তাই ও প্রতিশোধ নিচ্ছে। আর সবচেয়ে বড় প্রতিশোধ নিয়েছে আমনকে দিয়ে মিথ্যে বলানোর। আমন যে দেবদূত বনি সিনহার মেয়ে নয় সেটা ওকে দিয়ে বলতে বাধ্য করানো হয়েছে। কেসটা তো উচ্চ আদালতে গেছে, সেখানে প্রমাণ হয়ে যাবে যে আমন দেবদূত বনি সিনহার মেয়ে। আমন কোনো মিথ্যে কথা বলেনি। সেদিন তুমি কি করবে আমার জানতে ইচ্ছে করছে অঙ্কুর। তুমি কি সঙ্গে সঙ্গে মেধাকে ত্যাগ করে আমনকে গ্রহণ করবে? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। বাবা, তুমি যাই বলো না কেন, সত্যিটা সত্যি আর মিথ্যাটা মিথ্যেই হয়। কিন্তু সত্যিও বদলায় অঙ্কুর, মিথ্যেও পাল্টে যায়। আদালতে সব কেসই যদি সত্যের জোরে প্রমাণ হয়ে যেত, তাহলে অবিচার শব্দটা কোনো মানেই থাকতো না। কি বলতে চাইছো তুমি? আমরা এই বিচার ব্যবস্থার উপর আস্থা রাখবো না? আমার যা বলার আমি বলে দিয়েছি। তাই যদি হতো তাহলে কেউ উচ্চতর আদালতে যেত না, আদালতের রায়কে চ্যালেঞ্জ করতো না কেউ। যাকে তোমার সঙ্গে নিয়ে কথা বলা মানে সময় নষ্ট করা।
এই শোনো, তুমি কোথায় গেছিলে বলো তো এখন? এত কথা বলছো যে, হ্যাঁ? তুমি ও বাড়ি গেছিলে না? আমাদের সঙ্গে যাদের সম্পর্ক নেই এতদিন ওই মেয়েকে এই বাড়িতে এনেছেন, এখন আপনি আবার ওই বাড়িতে চলে গেছেন? হ্যাঁ, কারণ এই বাড়িতে আমনের অসম্মান হয়। আমার সেই ক্ষমতা নেই তোমাদের সকলের মুখ বন্ধ করার, কিন্তু রোজ রোজ এই অসম্মান আমন আর নিতে পারছে না, তাই ও আর আসবে না। ওসব এ বাড়িতে না এলে ওর কিছু যায় আসে না, কিন্তু আমার যায় আসে। ওই মেয়েটিকে না দেখলে আমার দিন ভালো যায় না, তাই আমি আমনের বাড়িতে গেছিলাম। তুমি এটা করতে পারো না বাবা। তুমি কি করতে পারো না পারো তুমি নিজে সিদ্ধান্ত নিচ্ছ। আমি কি করতে না পারি সেই সিদ্ধান্ত নেবার অধিকার আমার আছে। এই ব্যাপারে তোমার একটি কথাও আমি শুনতে চাই না। জেঠুমনি, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই মেধা। তুমি যখন এ বাড়িতে ঢুকেই পড়েছো, আর এ বাড়ির লোকজন যখন তোমাকে সাজিয়ে গুজিয়ে এ বাড়িতে আনার জন্য একেবারে ব্যাকুল হয়ে গেছে, তখন তুমি এ বাড়িতে এসো। কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি, তুমি কোনোদিন সুখী হতে পারবে না। এক মিনিট। প্রথমত এই বাড়িতে আমি নিজের ইচ্ছে আসি না জেঠুমনি। তোমার ছেলে আমাকে ডেকেছিল, আমি তাই এসেছি। কারণ তোমার ছেলের ডাককে আমি অবহেলা করতে পারি না, কারণ তোমার ছেলেকে আমি ভালোবাসি। আর সেটা আজ থেকে নয়, তোমার ওই আমনের অস্তিত্বের অনেক আগে থেকে। আমি তাই জন্য এই বাড়িতে আসি জেঠুমনি। আর দ্বিতীয়ত, তুমি আমাকে অভিশাপ দিলে। আমি তোমাকে বলছি, আমি তোমাকে প্রমাণ করে ছাড়বো যে তোমার ছেলেকে বিয়ে করে আমি কতটা সুখী, এবং অঙ্কুরও প্রমাণ করে দেবে যে আমাকে বিয়ে করেও কতটা সুখী। এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে সাপোর্ট করছে। আমার বলতে খারাপ লাগছে জেঠুমনি যে তুমি হেরে যাবে, তোমার মুখ চুন হয়ে যাবে, কারণ তুমি এমন একজনকে সাপোর্ট করছো। তুমি কোনোদিন জিতবে না, তুমি জিততে পারো না। তুমি কি বলতে চাইছো? যে এই পৃথিবীর সব কোর্ট ভুল? উচ্চ আদালতের রায়টা একবার বেরোতে দাও, তারপর কথা বলবো আমি তোমার সাথে। এটা হতে পারে না জেঠুমনি যে সব কটা কোর্ট ভুল, শুধু তোমার ওই আমন ঠিক। তাও যদি হয়, তাহলেও আমি বলবো যে আমন সত্যি, আমনের মা সত্যি, তোমরা সব মিথ্যে। সে কোর্ট যাই বলুক না কেন। আমি মানুষের উপর বিশ্বাস রাখবো, যে মানুষকে আমি বিশ্বাস করি সেই বিশ্বাস আমি স্থির থাকবো। তাই আবারও বলছি,
মানুষকে দূরে ঠেলে সরিয়ে দিয়ে সেই জায়গাটা যে দখল করে সে কোনোদিন সেই জায়গা ধরে রাখতে পারে না। তাই আমার দৃঢ় বিশ্বাস তোমাদের এই বিয়েটা হবে অসুখের বিয়ে। এই বিয়েতে তোমরা কেউ সুখী হবে না। নমস্কার, আমি রুদ্রজিৎ, আর স্যারও এসছেন। ও নমস্কার, আসলে শুনুন, ভেতরে আসুন। আমন আমন দেখো কে এসছেন, তোমার এডিটর স্যার এসছেন। স্যার, আপনি এখানে? আমি কি কোনো ভুল করেছি? আচ্ছা, তোমার সবসময় এরকম মনে হয় কেন বলো তো? তুমি শুধু ভুলই করো। যাকে বসতে বলবে তো নাকি? বসুন বসুন, প্লিজ প্লিজ আপনারা বসুন। কি হয়েছে রুদ্রদা? একটা গুরুতর ঘটনা ঘটে গেছে। আমি ঠিক জানতাম আমি কোনো ভুল করে ফেলেছি। আমি কি ভুল করেছি স্যার? আমি কি কোনো ক্ষতি করে ফেলেছি? মানে কাগজের কোনো ক্ষতি করে ফেলেছি? যাই করে থাকি, আজ রাতে আমি ক্ষতিটা সামলাইন দেবো। আপনার মেয়ে দিন দিন এত ভীতু হয়ে যাচ্ছে কেন বলুন তো? অথচ ওর সাহস দেখেই আমি কিন্তু আমার কাগজে ওকে কাজে নিয়েছিলাম। উনি তো বলছেন তুমি কোনো ভুল করনি, কেন চিন্তা করছো তুমি? দেখো, ওনারা অন্য কোনো কথা বলতে এসছেন হয়তো। কিন্তু রুদ্রদা তো বললো যে গুরুতর ঘটনা ঘটে গেছে। আরে বাবা, একটা ভালো খবর দিতে এসছি। আচ্ছা, তুমি সবসময় কেন বলো তো খারাপটা চিন্তা করো? মাঝে মাঝে ভালোটাও তো চিন্তা করতে পারো নাকি? হ্যাঁ, যাই হোক, শোনো, তোমার ওই পূর্ণ দাশগুপ্তর ইন্টারভিউর কথা মনে আছে? তুমি নিয়েছিলে? হ্যাঁ, করেছিলাম তো। তার লিখে তো বাকি কাগজগুলো রেগে গেছিল। ওরা ভাবছিল যে আমি কেমনে ওনার ইন্টারভিউটা করলাম। আপনি পূর্ণ দাশগুপ্তকে চেনেন তো? চিনি। আমি শুনেছিলাম উনি এই শহরে এসে কিছুদিন ছিলেন। উনি যদি এখন এখানে থাকতেন, আমি নিজে গিয়ে ওর সঙ্গে দেখা করতাম। ইনফ্যাক্ট ওর সঙ্গে দেখা করাটা আমার খুব প্রয়োজন ছিল। তুই ওকে চিনিস মা? খানিকটা চিনি। আসলে পূর্ণবাবু নিজে ফোন করেছিলেন স্যারকে। স্যার, এ দেখছেন স্যার, আপনার বলার কথা আর আমি বলছি। ভেরি সরি স্যার, আপনি বলুন। আরে ঠিক আছে, আমরা দুজনেই তো বলার জন্য এসেছি। আসলে আমি রুদ্রকে বললাম যে আমাকে এখানে নিয়ে আসতে, মানে আমি নিজে মুখে আপনাদেরকে কথাটা বলতে চাইছিলাম। স্যার, কি হয়েছে? উনি আসলে আমাকে তখন বলেছিলেন যে যদি কোনোদিন আমার ইচ্ছা হয় ওনার ওখানের কাজটা যোগ দিতে পারি। দেখো, তুমি যদি আমাকে অত ভালো মানুষ ভেবে থাকো তাহলে ভুল করেছো। এটা তো হতে পারে না আমি তোমাকে ছেড়ে দেবো আর তুমি ওনার ওখানে কাজে জয়েন করবে। আমি তোমাকে ছাড়ছি না।
না না সেটা বলিলাই, উনি বলেছিলেন তার লিখকে বললাম। আচ্ছা পূর্ণর কি হয়েছে? সব খবর ভালো তো? পূর্ণবাবু নিজে ফোন করেছিলেন। উনি এই কেসটার ব্যাপারে সব জানেন। উনি নিজে বললেন যে উনি সাক্ষ্য দিতে চান। উনি লয়ারের নাম্বারটা চাইছিলেন, আমাদের কাছে ছিল, আমরা দিয়ে দিয়েছি। উনি লয়ারের সাথে কথা বলবেন। উনি সাক্ষ্য দিবেন কি ব্যাপারে? উনি তো আমাদের জীবনের ব্যাপারে কিছু জানেন না। নিশ্চয়ই জানেন। মা জানেন। তো তুমি এই কথাগুলো না আমাকে আগে কোনোদিন তো বলো নাই। বলিনি তার কারণ বলার মতন কোনো সুযোগ হয়নি এমন। তাছাড়া আমি তো ভেবেছিলাম এই কথাগুলো কোনোদিনই কাউকে বলবো না। তুমি নিজের দায়িত্বে জানতে চেয়েছো এবং সমস্ত সত্যিটা নিজের দায়িত্বে প্রকাশ্যে আনতে চেয়েছো, তাই তোমায় বলেছি। আমি জানতাম পূর্ণর কানে যদি এই খবরগুলো কখনো যায়, উনি ঠিক নিজে যোগাযোগ করবেন। আমি নিজে থেকে এই ছোট ব্যাপারে ওনাকে জড়াতে চাইনি। উনি অনেক বড় মাপের মানুষ। উনি আমাদের কেমনে চেনে মা? দেখুন, আমাদের সামনে বলতে যদি কোনো আপত্তি থাকে। আগে না, সেরকম কিছু নয়। দেখুন, আমার জীবনটা এখন খোলা খাতার মতন। কারোর সামনেই আর কিছু বলতে আমার কোনো আপত্তি নেই। আমি যখন প্রথম গ্রামে গিয়ে আশ্রয় নিয়েছিলাম, আমাকে সেই আশ্রয় পূর্ণই খুঁজে দিয়েছিলেন। পূর্ণই আমাকে দেখভাল করতেন। এমনকি আমার সেই 1 বছরের খাওয়া দাওয়ার সমস্ত খরচ পূর্ণই জুগিয়েছিলেন। উনি না থাকলে সেই সময়টা যে কি হতো আমি ভাবতেও পারি না। সেই মানুষটার কাছে তো আমি ইন্টারভিউ করতে গেছিলাম। উনি আমার কাছে অনেকগুলো প্রশ্ন করেছিলেন, কিন্তু তখন সঠিক জবাব জানতাম না মা, তাই বলতে পারিলাই কিছু। তবে উনি বারবার আমাকে বলছিলেন যে ওনার নাকি আমার সাথে অনেক দিনের পরিচয়, কিন্তু তখন তো এসব বুঝতে পারিলাই। আর উনি এটাও বলেছিলেন যে উনি আমাদের ওদিককার গ্রামের, কিন্তু তখন তো এসব কিছুই বুঝতে পারিলাই মা। উনি তোমার বন্ধু ছিলেন?
শুভাকাঙ্ক্ষী, পরম শুভাকাঙ্ক্ষী। আমরা একসময় পূর্ণর আদর্শে উদ্বুদ্ধ হয়েছিলাম। আমরা পূর্ণর সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। তখন আমার সঙ্গে বনিও ছিল। ও নামটা থাক মা, ও নামটা আর আমি শুনতে চাই না। কিন্তু যেটা সত্যি সেটা তো শুনতেই হবে। আমন, দেখো, আজকের দিনটা দেখে তুমি একটা মানুষকে পুরো বিচার করতে পারো না। একদিন বনির চোখে অন্য স্বপ্ন ছিল, অবশ্য স্বপ্নটা তারপর বদলে যায়। কিন্তু ও একসময় কাগজ গড়তেই চেয়েছিল শুধুমাত্র সত্য খবরটা পৃথিবীর সবার সামনে জানাবে বলে। সেই দর্শন অবশ্য বদলে যায় ওই কাগজের জগতে এসে, কিন্তু তার আগেও ওরকম ছিল না। তখন আমি আর বনি, আমরা দুজন পূর্ণর সঙ্গে বেশ কিছুদিন কাজ করেছিলাম। পূর্ণ আমাদের সমস্ত ঘটনাই জানতেন। আমার তো মনে হয় কোনো চিন্তাই নেই। পূর্ণবাবু যখন নিজে থেকে যোগাযোগ করেছেন, তখন আমার মনে হয় ওনার কাছে এমন কোনো তথ্য আছে যেটা দিয়ে সেই সময় সত্যটাকে উনি সকলের সামনে তুলে ধরতে চান। দেখুন, ওনার কাছে কি তথ্য আছে আমি ঠিক জানি না, তবে ওর কথা কতখানি মূল্য পাবে সেটা আমি জানি। উনি নিজে যখন বলেছেন যে উনি সাক্ষ্য দিতে চান, তাহলে আমার মনে হয় সেরকম কোনো জোরালো সাক্ষ্য বিষয় আছে বলেই উনি নিজে মুখেই কথাটা বলেছেন, নইলে বলতেন না।